প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ ছুটির পর তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে অনলাইনে তোমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায় কর্মীসংস্থান বা স্টাফিং। তোমরা নিশ্চয়ই জানো যে কর্মীসংস্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই জন্য আমরা আজকে একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো যে আমরা প্রথমেই জেনে নিই যে কর্মীসংস্থান কী। কর্মীসংস্থান কী বা কর্মীসংস্থান কাকে বলে? কোনো প্রতিষ্ঠানে কোনো পর্যায়ে কোন মানের ও কী পরিমাণ কর্মী প্রয়োজন তা নির্ধারণ থেকে শুরু করে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, অবসান সংক্রান্ত যাবতীয় কাজকেই বলা হয় কর্মীসংস্থান। অর্থাৎ বলতে পারো যে তোমরা কর্মীসংস্থানের অনেক বড় বিষয় বা অনেক বড় বিষয়, এটা এক কথায় এটা বলা যায় না। এখানে সাথে জড়িত আছে দেখা যায় কর্মী সংগ্রহ থেকে শুরু করে একেবারে নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, অবসান পর্যন্ত সমস্ত কাজকেই কর্মীসংস্থান বলা হয়। শাব্দিক অর্থে আমরা যদি খেয়াল করি দেখি কর্মীসংস্থান বলতে সাধারণত কর্মী সংগ্রহ বা জোগাড় করাকে বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে কর্মী কিভাবে আমরা জোগাড় করতে পারি? কর্মী আমরা একটি প্রতিষ্ঠানে কর্মী জোগাড় দুইভাবে করতে পারে। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী জোগাড় করতে পারে, আবার প্রতিষ্ঠানের বাইরে থেকেও কর্মী জোগাড় করতে পারে। এটা নির্ভর করে প্রতিষ্ঠানের উপর। তবে আমরা এটা নিয়ে কর্মী সংগ্রহ কীভাবে করতে হয় এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে শুধু আমরা আলোচনা করব যে কর্মীসংস্থান কী এবং মানব সম্পদ কী, এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মূলত কর্মীসংস্থান সাধারণত বলতে কর্মী সংগ্রহ বা জোগাড় করা বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি যে কর্মীসংস্থান বলতে কর্মী সংগ্রহের পাশাপাশি কর্মী নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, মূল্যায়ন, পদোন্নতি ও অবসান সংক্রান্ত যাবতীয় কাজকেই আমরা কর্মীসংস্থান বলতে পারি। অর্থাৎ বলা যায় প্রতিষ্ঠানে কর্মী সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে কর্মীসংস্থান। কর্মীসংস্থানের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো যায়। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধন, যাবতীয় উপকরণের সর্বোচ্চ ব্যবহার নির্ভর করে দক্ষ কর্মীদের উপর। তাই প্রতিষ্ঠানে কর্মীসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠান উপযুক্ত দক্ষ কর্মবাহিনী গড়ে তোলার জন্য চেষ্টা করে। সেই জন্য একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মীসংস্থান, কারণ কর্মীসংস্থানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের সফলতা। সেজন্য আমরা কর্মীসংস্থান বিষয়টি আমরা এভাবে উল্লেখ করতে পারি বা কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারি যে একটি কর্মীসংস্থান যোগ্য দক্ষ কর্মী নিয়োগ করা যেতে পারে। আমরা দেখি প্রথমেই আমরা একটি প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে গিয়ে কী কী বিষয়গুলোর উপর বিবেচনা করে থাকে। প্রথমেই আমরা দেখি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় কর্মীর সংখ্যা নিরূপণ করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা থাকতে পারে, বিভিন্ন শাখায় কোন শাখায় কী পরিমাণ কর্মী দরকার হয় সেটা প্রথমেই নিরূপণ করতে হয়। কর্মী সংগ্রহের জন্য সঠিক উৎস নির্ধারণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের জন্য সে প্রতিষ্ঠানের ভিতর থেকেও করতে পারে, আবার প্রতিষ্ঠানের বাইরে থেকে নিয়োগ করতে পারে। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের ভিতর থেকে কর্মী নিয়োগ করতে গেলে প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছে তাদের মধ্যে স্বজনপ্রীতি, দলীয় রাজনীতি ইত্যাদি দেখা যায়। সেই জন্য যোগ্য কর্মী অনেক সময় দেখা যায় সংগ্রহ করা সম্ভব হয় না। তবে যদি বাইরের উৎস থেকে আমরা কর্মী সংগ্রহ, একটি প্রতিষ্ঠান বাইরের উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করে, অর্থাৎ দেখা যায় এখানে বিজ্ঞাপনের বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ করতে গেলে প্রথমে বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি প্রার্থীরা প্রথমে আবেদন করে, তারপরে আবেদনপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করার পর তাদের জন্য পরীক্ষার জন্য ডাকা হয়। পরীক্ষা আবার লিখিত পরীক্ষা হতে পারে, মৌখিক পরীক্ষা হতে পারে, তারপরে তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এইভাবে সংগ্রহ করতে পারে। এই জন্য বলতে পারি আমি এটা যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের চেয়ে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। এছাড়াও আমরা আরও দেখি সংগৃহীত কর্মী, যদি দেখা যায় যারা আছে সংগৃহীত কর্মী তাদের থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্যতর কর্মীদেরকে পদোন্নতি বা নির্বাচন করা যেতে পারে। নিয়োগকৃত কর্মীদের মধ্যে থেকে উপযুক্ততা যাচাই করে যথাস্থানে তাকে কাজে লাগানোর ব্যবস্থা করা যেতে পারে।
আবার দেখা যায় কর্মীদের উন্নয়নের জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দিয়েও কর্মী সংগ্রহ করা যেতে পারে। এটা সাধারণত নির্ভর করে প্রতিষ্ঠানের উপর, প্রতিষ্ঠান কোন উপায়ে কর্মী সংগ্রহ, এটা তাদের একান্ত বিষয়। সহজ কথায় আমরা এটুকুই বলতে পারি যে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মী নির্দিষ্টকরণ, প্রাপ্তির উৎস নির্ধারণ, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ প্রভৃতি কাজকে কোথায় বলা হয় কর্মী সংস্থান। অর্থাৎ কর্মী সংস্থান তোমরা নিশ্চয় জেনে গেছো যে কর্মী সংস্থান অনেক বড় বা ব্যাপক একটা বিষয়। এখানে শুধু কর্মী জোগাড় করাই না, কর্মী জোগাড় করার ভিন্ন উৎস, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, কর্মী সংগ্রহের সংখ্যা নিরূপণ, তাদের প্রশিক্ষণ, তাদের মনোনয়ন, সকল কাজকেই আমরা কর্মী সংস্থান বলতে পারি। এখন আমরা আলোচনা করব মানব সম্পদ নিয়ে। মানব সম্পদ এবং জনসংখ্যা। আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, কিন্তু সকল জনসংখ্যা কিন্তু মানব সম্পদ না। সুতরাং মানব সম্পদ বলতে আমরা বুঝি জনসংখ্যার মধ্য থেকে যারা দক্ষ যোগ্য তারাই হচ্ছে মানব সম্পদ। সার্বজনীন ব্যবস্থাপনায় আমরা দেখি একটি প্রধান শাখাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এটি কর্মী ব্যবস্থাপনার আধুনিক রূপ। আমরা দেখি যে অর্থনীতিবিদ জন আর কমস তার বইয়ে 1893 সালে সর্বপ্রথম মানব সম্পদ শব্দটি ব্যবহার করেন। 1964 সালে অর্থনীতিবিদ থিওডোর সুলজ কর্মীদের মানব মূলধন হিসেবে আখ্যায়িত করেন। তাই মানব সম্পদ বা মানব মূলধন বলতে আমরা বুঝি কর্মীদের মধ্য থেকে দক্ষতা, যোগ্যতা, উৎপাদনশীলতা, প্রতিভা, অন্যান্য অদৃশ্যমান গুণ বা যোগ্যতা তাকে বোঝায় মানব সম্পদ। মানব সম্পদ মূলত একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। অর্থাৎ মানব সম্পদের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের সফলতা। সেই জন্য সব কাজ সম্পাদন করতে গেলে দক্ষ জনসংখ্যা নির্বাচন করতে হবে। এটা একটা প্রতিষ্ঠানের জন্য একটা জটিল এবং গুরুত্বপূর্ণ উপাদান। দক্ষ কর্মী বা মানব সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল কর্মীদের যোগ্যতাকে সর্বাধিকরণ এবং তার যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। আমরা দেখি businessdictionary.com মানব সম্পদ বলতে বোঝানো হয়েছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কর্মী নিয়োগ এবং উন্নয়নকে বোঝায়, যাতে করে সংগঠনের জন্য খুবই একটা মূল্যবান। সুতরাং একথা আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী গঠন, তাদেরকে ধরে রাখার লক্ষ্যে কর্মী সংস্থান, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, সংরক্ষণ প্রভৃতি কাজের মাধ্যমে তাদের জ্ঞান, তাদের দক্ষতা, যোগ্যতা ব্যবহার করার কাজকেই বলা হয় মানব সম্পদ ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষ মানব সম্পদ ছাড়া প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানো এবং বা সফলতা আসতে পারে না। যেমন আমরা দেখি একটা প্রতিষ্ঠানে দেখা যায় অনেক ধরনের আসবাবপত্র দরকার হয়। এখন প্রতিষ্ঠানকে এই আসবাবপত্র কোন জায়গায় রাখা হবে এটা নির্ভর করবে দক্ষ মানব সম্পদের উপর। সুতরাং দক্ষ মানব সম্পদ স্বল্প ব্যয়ে প্রতিষ্ঠানের জন্য সফলতা নিয়ে আসতে পারে। এক্ষেত্রে আমরা বলবো যে কর্মসংস্থান ব্যবস্থাপনায় মানব সম্পদ এবং কর্মসংস্থান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের জন্য কর্মীর দরকার হয় এবং এটা নির্ভর যদি কর্মীটা যদি দক্ষ হয় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য সফলতা বহন করতে পারে। এক্ষেত্রে আমরা দেখি কর্মসংস্থান এবং মানব সম্পদের মধ্যে কিছু পার্থক্য খেয়াল করো তোমরা। কর্মসংস্থানের আওতাটা অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা অত্যন্ত বড়। এখানে দেখা যায় কর্মসংস্থান মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ, আর মানব সম্পদ ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের একটা বিভাগ বা কাজ। কর্মসংস্থান স্বল্পমেয়াদী কাজ, কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা একটা দীর্ঘমেয়াদী কাজ। কর্মসংস্থান কর্মীদের উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচনা করা হয়, আর মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদের মানব মূলধন হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে আমরা দেখি কর্মসংস্থান একটা প্রতিষ্ঠানে যখনই কর্মসংস্থান দরকার হয়, অর্থাৎ আমরা বলতে পারি কর্মীটা যদি মানব মূলধন হয় তাহলে একটি প্রতিষ্ঠান অবশ্যই সফল হবে। তাই আমরা দেখি যে মানব সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্মসংস্থান করতে গেলে প্রতিষ্ঠান যদি মানব সম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করতে পারে
অর্থাৎ যে কর্মসংস্থানটা যদি মানব মূলধনে রূপান্তরিত করতে পারে, তখন একটি প্রতিষ্ঠানের সফলতা অবশ্যম্ভাবী। আশা করি তোমরা কর্মসংস্থান কী এবং মানব সম্পদ ব্যবস্থাপনা কী এটা নিয়ে জানতে পারলে। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো।